জনাব শাহজাহান খান, আমি একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। আজকে অনেকগুলি প্রশ্ন নিয়ে বসেছি, সব যতগুলি সম্ভব ততগুলি করতে চাই। একই প্রশ্ন, রাজনীতিতে এই মুহূর্তে আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আমাদের এই প্রশ্নের আরেকটা সংযুক্তি আছে, আদৌ রাজনীতি এখন আর গুরুত্বপূর্ণ কিনা? আপনাকে ধন্যবাদ। রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো যে বাংলাদেশের যে অগ্রগতি এবং যেখানে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে চলে আসছে, অর্থনৈতিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি যেভাবে বৃদ্ধি হয়েছে, এইটা কিন্তু অকল্পনীয়। এবং পাকিস্তানের মতো দেশ, যেই দেশ আমাদেরকে বলতে গেলে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মামুনের সম্ভ্রমহানি করেছে, পাকিস্তান আমাদেরকে মনে করতো যে এইটা আমাদের জন্য একটা বোঝা। সেই বোঝাকে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। এই যে মানসিকতা পাকিস্তানের ছিল, সেই মানসিকতা আজকে তারা কিন্তু প্রকাশ করছে যে বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নেই। যেমন আপনার ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে উনি বললেন যে এই পাকিস্তানকে আমি 5 বছরে সুইডেন বানাই দেবো। একজন বুদ্ধিজীবী উনি বললেন যে খোদা কি হস্তে হামকো পহলে বাংলাদেশ বানা দো। তাহলে পাকিস্তান এখন স্বীকার করছে আগামী 10 বছরের মধ্যে কমপক্ষে বাংলাদেশ বানাতে, সুইডেন বানাতে পারে। এই যে আজকে স্বীকারোক্তি তাদের, এটা কিন্তু অবশ্যই লক্ষণীয় বিষয়। আর আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে কোনো রাষ্ট্র, কোনো রাজনীতি আদর্শহীনভাবে চলতে পারে না। এবং যে আদর্শকে আপনি ধারণ করেন সেই আদর্শকে যদি আপনি বাস্তবায়নের চেষ্টা না করেন, তাহলে কিন্তু সেই যেটা চাচ্ছেন সেটা পাবেন না। আপনি যা আপনার যে প্রাপ্য, যেটা আউটপুট চান, সেটা আপনি পাবেন না। কিন্তু সাধারণ ভাই, আদর্শের বাস্তবায়নের জন্য নৈতিকতাকে কি কম্প্রোমাইজ করা যায়? না, নৈতিকতাকে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। কারণ আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে নৈতিকতাকে কম্প্রোমাইজ করেছে বলেই তো আজকে সমস্যার সৃষ্টি হয়েছে। আমার ভাই অত্যন্ত প্রিয় মানুষ, আমার ইব্রাহিম ভাই, এবং উনি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা, এবং বীর মুক্তিযোদ্ধা আমরা। তা আমরা তো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, কিন্তু ওনারা যারা জামাতিদের সঙ্গে আতাত করলেন, সেখানে কি তারা এই নৈতিকতার সঙ্গে বা আদর্শের সঙ্গে বা চেতনার সঙ্গে তারা কম্প্রোমাইজ করে ফেললো না? আমরা যেটা বলতে চাচ্ছি, চেতনাটা কি, চেতনাটা কি? আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা, প্রশ্ন হলো চেতনা জিনিসটা কি? এটা কি কোনো রসগোল্লা যে আপনাকে আমি যদি খাইয়ে দিই আপনি চেতনায় সমৃদ্ধ হয়ে গেলেন? তা নয়। কিন্তু চেতনা হলো যে কোনো আদর্শিক বিষয়ে আপনি যখন মস্তিষ্কে কিছু ধারণ করবেন, এই যে মস্তিষ্কে ধারণ করাটাই হলো কিন্তু চেতনা। যেমন চেতনাটা আপনি মনে করেন একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেল, আপনি কি বলেন? অচেতন হয়ে পড়ছে, জ্ঞান হারিয়ে ফেলছে, অচেতন হয়ে পড়েছে। তার মানে হলো যে আবার সে সচেতন হবে যখন তার জ্ঞানটা ফিরে আসবে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় যখন মানুষের জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন, তখনই কিন্তু মানুষের সেই চেতনা সমৃদ্ধ হবে। ঠিক আছে, এখানে চেতনা শব্দটা আমরা অনেকবার শুনলাম, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা কি আসলে? মুক্তিযুদ্ধের চেতনা কি গণতন্ত্র? আমি সে জায়গায় আসছি। মুক্তিযুদ্ধের চেতনাটা হলো বঙ্গবন্ধুর আদর্শ। সেই আদর্শটা কি? বঙ্গবন্ধুর আদর্শ হলো আপনার জাতীয়তাবাদ। কোন জাতীয়তাবাদ? বাঙালি জাতীয়তাবাদ। সমাজ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই হলো বঙ্গবন্ধুর আদর্শ। এই 4টি ভিত্তির উপরেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর দর্শন আছে একটি, সেই দর্শনটা কি? দর্শনটা হলো বঙ্গবন্ধু আপনার শোষণ এবং শোষিত মানুষের পক্ষে ছিলেন। উনি বলেছেন ওনার দর্শনই হলো ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং শোষণমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সোনার বাংলা প্রতিষ্ঠা করা, এটাই হলো দর্শন। তাহলে সেই দর্শনকে প্রতিষ্ঠার জন্যই কিন্তু উনি আদর্শকে বাস্তবায়নের জন্য আমাদের চেতনায় 1971 সালে এই জিনিসটা দিয়েছেন, যেটা এই 4টি স্তম্ভের ভিত্তিতে তোমরা মুক্তিযুদ্ধ করো। আমরা যদি এই 4 পিলার টেস্টের কথা বলি, এই 4 পিলার টেস্টে কি বর্তমানে আওয়ামী লীগ পাস করে? আপনারা পাস করেন? গণতন্ত্র মানে যদি হয় মুক্তবুদ্ধির চর্চা, গণতন্ত্রের মানে যদি হয় পরমত সহিষ্ণুতা, গণতন্ত্র মানে যদি হয় মানুষের ভোটের অধিকার, সে সমাজতন্ত্রের তো মানে জিয়াউর রহমান সাহেব যেটা দিয়েছিলেন সেটাই বোধহয় আপনারা এখন অনুসরণ করছেন। আসল সমাজতন্ত্রের মানে তো না, সমাজতান্ত্রিক যে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা থেকে তো আপনারা আসলে অনেক দূরে এখন, এবং সেটি ঘোষণা দিয়ে দূরে। না, আমরা একটা জায়গায়, সেটা হলো যে সমাজতন্ত্রের ব্যাপারে এখন বিশ্বের সমাজতান্ত্রিক সেই চিন্তা চেতনাও নেই, সেই অবস্থাও নেই। আজকে রাশিয়া এবং চীনের মতো দেশ যখন ছিল তখন তারাও কিন্তু এখন এই জায়গাটায় কম্প্রোমাইজ করেছে। সুতরাং সেটা এক জিনিস। আপনি আসেন গণতন্ত্রের কথা বলুন। আমরা কিন্তু গণতন্ত্রে অবশ্যই বিশ্বাস করি, এবং গণতন্ত্র যদি সেই গণতন্ত্র আপনি
আগুন সন্ত্রাস করেন, মানুষকে পুড়িয়ে হত্যা করেন, জনগণের জন্য তার যদি জন্য আমার রাজনীতি শাস্তি হবে, হয়, কিন্তু আমার গণতান্ত্রিক তাহলে অধিকার কিন্তু ব্যাহত সেটা হবে না। গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু মানুষ চাইবে না। না, এবং ঠিক আছে। সেই গণতন্ত্র চায় নাই বলেই বিএনপি এবং জামাত বা এখন ঐক্যফ্রন্ট তারা কি বলেছে, আমরা ভোট কেন্দ্র সব পাহারা দেব। পাহারা দিতে পেরেছে? উনি যদি ওনাদের কথাই যদি ধরি, এখানে কারচুপি হয়েছে। বিতর্কের জন্য আমি কথাটা যদি ধরে নেই, তাহলে কারচুপি ঠেকাবার দায়িত্ব ওনারা নিয়েছিলেন। জেনারেল ইব্রাহিম না, না, আরেকজন ইলেকশন ওনারা একটু করেছেন। শেষ করে এটা জি। উত্তর উনি দিবেন জি। যে ওনারা কারচুপি ঠেকানোর দায়িত্ব নিয়েছিলেন কি জনগণ দিয়ে, ওনারা পাহারা দেবেন। প্রশ্ন হলো জনগণ ওনাদের কথায় পাহারা দিতে গেল না কেন? Okay. কারণ তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে এবং শেখ হাসিনার প্রতি তাদের আস্থাশীল হয়ে উঠেছে। এবং শেখ হাসিনার সময় একমাত্র শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশে কোনো বিকল্প রাষ্ট্র পরিচালক আছে বলে আর আগামীতে কত বছর পরে হবে আমি জানি না। জনসাধারণ খান, আমি শুধু একটি জিনিস জানতে চাইবো যে কোনো একটা জায়গায় যদি চুরি হয়, আপনি পাহারাদারকে তার দায়িত্বের অবহেলার জন্য দোষ দিতে পারেন, কিন্তু চোরকে কি দোষ দিবেন না? না, চোরকে আমি অবশ্যই দোষ দেব এবং সেই চোরকে ধরারও দায়িত্ব আমাদের। Okay, কিন্তু fantastic. যেখানে নির্বাচনের প্রশ্ন যদি আসেন 1954 সাল, হ্যাঁ। আপনি দেখেন নাই, আমি তখন খুবই ছোট, আমার মনে আছে আমার বাবা তখন এমএলএ ইলেকশন করেছিলেন। 1970-এর নির্বাচনে আমার বাবা যুক্তফ্রন্টের প্রার্থী ছিলেন, এমপিএ। সুতরাং আমার এই নির্বাচনগুলো খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। যদিও 54 অত বড় নেই, কিন্তু 70 আমার মনে আছে। আমি কি দেখেছি, এই যে এবারের যে গণজোয়ারটা Right. এবং যে সমর্থন, ব্যাপক সমর্থন শেখ হাসিনার প্রতি, সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে ওই 70 এবং 54 মতোই। আমরা জেনারেল ইব্রাহিমের কাছে একটু যেতে চাই। জেনারেল ইব্রাহিম, রাজনীতি এখন মধ্যে রাজনীতির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি কি? রাজনীতি আদৌ গুরুত্বপূর্ণ কিনা, এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। যেহেতু জনাব শাহজাহান খানের কাছে প্রশ্নের প্রেক্ষিতে আপনার কাছেও একটু আসতে হচ্ছে যে 40,000-এর বেশি ভোট কেন্দ্র, সেইখানে সবগুলি কেন্দ্রে মানে বলা হচ্ছে 90% কেন্দ্রে আপনাদের এজেন্ট ছিল না। আমি যদি বৃহত্তর অর্থে ধানের শীষের কথা বলি, সেখানে এজেন্ট ছিল না, এজেন্টরা যায়নি, যাদেরকে ভোট দিতে বলা হয়েছিল তারাও আসলে সব করেনি। সব দোষ নন্দ ঘোষ হিসেবে আপনারা বলছেন যে সরকার কিছু একটা করেছে যেটা আমরা আসলে বুঝতে পারিনি। সম্মানিত দর্শক শ্রোতা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবার প্রতি আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রায় 6-7 সপ্তাহ পর আমি টিভিতে আসলাম, কারণ নির্বাচনের আগে পরে আর সময় হয়নি, শরীরও খারাপ ছিল। তো আপনি যে প্রশ্নটা করেছেন এটাই কিন্তু কোয়েশ্চেন অফ দি ইয়ার, নতুন নববর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে হয় 12 মাস যাবতই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে। প্রশ্নটা আপনার ভাষায়, রাজনীতির গুরুত্বপূর্ণ আঙ্গিকটা এই মুহূর্তে কি, এবং দ্বিতীয় তার পরিপূরক ছিল রাজনীতি বিষয়টাই আদৌ গুরুত্বপূর্ণ আছে কিনা। গুরুত্বপূর্ণ শব্দ, রাজনীতি শব্দ দুইবার আছে। তো আমি বলবো, সম্মানিত ভাই শাহজাহান খানের কথাগুলোর মধ্য থেকে আমি অনেক কিছুই নিয়েছি, ভালো অনেক কিছু নিয়েছি যেটা প্রতিবাদ করব হয়, এবং এটাই গণতন্ত্রের নিয়ম। তো প্রথমে রাজনীতির গুরুত্বপূর্ণ আঙ্গিকটা 2019 সালের জানুয়ারি মাসের 15 তারিখে রাত্রে 10:10 সময় হলো যে সদ্য সমাপ্ত নির্বাচন বিতর্কিত হয়েছে এবং এটা রাজনীতি নামক একটি বিষয়কে বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছে। দ্বিতীয়ত, রাজনীতি গুরুত্বপূর্ণ কিনা 2 নম্বর প্রশ্ন আপনার। রাজনীতি নামক বিষয়টি মানব জীবনে, যে কোনো একটি সভ্য রাষ্ট্রের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যখনই কোনো সমাজ রাজনীতি নামক বিষয়টিকে অবহেলা করে, অপচয় করবে, পিছনে ফেলে দেবে, ব্যাকবেঞ্চে নিয়ে যাবে, তখন ওই দেশ বিপদে পড়তে বাধ্য। অতএব আমি মনে করি রাজনীতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থেকে গিয়েছে, আমরা রাজনীতির গুরুত্বপূর্ণ আঙ্গিকের মধ্যে এই মুহূর্তে বিতর্ক নামক বিষয়টি ঢুকিয়ে দিয়েছি আমাদের কর্মের দ্বারা। আমাদের বলতে আমি আমাকে ইনক্লুড করছি না, বর্তমান ক্ষমতাসীন সরকারকে ইনক্লুড করছি এবং নির্বাচন কমিশনকে ইনক্লুড করছি। সম্মানিত ভাই শাহজাহান খান একজন বীর মুক্তিযোদ্ধা, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং এটা বাস্তব। 2018 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ নির্বাচন সমাপ্ত হয়, তথাকথিত নির্বাচন সমাপ্ত হয় 30 ডিসেম্বর বিকালবেলা 4টায়। এই 30 ডিসেম্বর নির্বাচনের, এমনি বলে রাখি, আমি তো বাংলায় যুগান্তর আর নয়াদিগন্ত পত্রিকায় লিখি। আগামীকাল বুধবার নয়াদিগন্ত পত্রিকায় এই বিষয়ে বড় কলাম আছে, যেটা এখানে বলতে পারছি না সময়ের অভাবে, আর যুগান্তরে থাকবে 4 দিন পর। তো এটাকে 30 ডিসেম্বরের নির্বাচন না বলে আমরা 29 ডিসেম্বরের নির্বাচনে বলতে পারি, কারণ বাংলায় 3-4টা শব্দ আছে: কৌমার্য, সতীত্ব, ইংরেজিতে ভার্জিনিটি, পবিত্রতা। এই নির্বাচন কেন্দ্রের ভোট বাক্সের ব্যালট পেপারের সতীত্ব, ভার্জিনিটি
নষ্ট করা হয়েছে 29 তারিখ সন্ধ্যাবেলা 6টার পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে রাত 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত, 3টা পর্যন্ত। সেনাবাহিনী গিয়েছে, অবজারভার গিয়েছে, রাত 12টার সময় কেউ নির্বাচনে কি হচ্ছে এটা দেখার বিষয় না, তাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না। অতএব যার যার বিশ্রামস্থলে ওনারা বিশ্রাম নিচ্ছিলেন। সুতরাং যেটা হওয়ার সেটা ঘটে গিয়েছে। এটা এমন একটা ঘটনা যেটাকে আপনি যদি বলেন আপনার সামনে আমি চাক্ষুষ প্রমাণ দিব, আমি তো নিজে চাক্ষুষ প্রমাণ দিতে পারছি না। আমি একজন প্রার্থী হিসাবে উদাহরণস্বরূপ বলবো যে আমি মোবাইল ফোনে কমপ্লেন রিসিভ করছি বিভিন্ন কেন্দ্র থেকে, আমি সেটা নোট করছি এবং আমি অন্তত সেটাকে কম্পাইল করে তাৎক্ষণিক ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যেই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি যে এইটা আমি পেলাম খবর। সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আপনার সামনে নিবেদন করতেই হবে। সম্মানিত ভাই যেমন রাজনীতিতে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, একজন মন্ত্রী হিসেবে 10 বছর কাটিয়েছেন, সেই অভিজ্ঞতা আমার জিরো। সেরকম সেনাবাহিনীর বিষয়ে আমি নিশ্চয়ই ভাইকে বলতে পারবো যে ভাই আমার অভিজ্ঞতাটা বোধহয় একটু বেশি। 1970 সাল থেকে তিনি যেমন একজন রাজনৈতিক কর্মী হিসাবে নির্বাচন দেখেছেন, আমিও একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে 70 থেকে নিয়ে 96 পর্যন্ত দেখেছি। 2001-এর নির্বাচনের পর্যবেক্ষক ছিলাম, আর 2008 এবং 2018-তে আমি অংশীদার ছিলাম। একটা বই আপনাদেরকে দেখাই দেই, এটা টেলিভিশনে দেখতে পারেন অনেকে। নামটা হচ্ছে রিগড ইলেকশন অ্যান্ড ইললেজিটিমেট গভর্নমেন্ট, বাংলাদেশ ইলেকশন 2001। এটা 2001 সালের নির্বাচনের পর প্রকাশ করা হয়েছে এবং আমি পেয়েছি একটি উপহার হিসাবে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, CRI, 33 নম্বর বাড়ি, 11 নম্বর 4 নম্বর রোড, ধানমন্ডি আবাসিক এলাকা, 86174443 ছিল ওই আমলের টেলিফোন নম্বর। এটা 2001 সালের নির্বাচনের অনিয়মগুলি আওয়ামী লীগের দৃষ্টিতে যা ছিল সুন্দর করে লিপিবদ্ধ করে বই হিসাবে ছবি টবি সহ প্রকাশ করে এটা বিতরণ করা হয়েছে এবং যাদের যাদের আগ্রহ তারা এটা পড়েছে। আমি বলতে চাচ্ছি একটা নির্বাচনে অনিয়ম থাকতেই পারে, কারণ মানুষের কোনো কর্মই শতভাগ নিয়ম মাফিক হয় না, ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু যেখানে পরিকল্পিত অনিয়ম হয় সেটি কিন্তু আমাদের দুশ্চিন্তার বিষয়। ভাইয়ের সঙ্গে আমার মত এক জায়গায়। যেটা বলছিলাম 30 ডিসেম্বর বিকাল 4:15 আমি আমার ফেসবুকে লাইভ আসি এবং ইংরেজিতে বক্তব্য দিই, যেন পৃথিবীর লোক যারা বাংলাভাষী নয় তারাও শুনতে পারে, বুঝতে পারে। এবং সেখানে আমি শুরুই করেছি বঙ্গবন্ধুর প্রতি এবং মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি। 30 ডিসেম্বর 4:15 4:15 আমার ফেসবুকে টাইমলাইন এখনো আছে। রাইট, আমি দেখেছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আই বিগিন বাই পেইং মাই রিগার্ডস টু দি বঙ্গবন্ধু অ্যান্ড দি ওয়ার টাইম গভর্নমেন্ট, যাদের অধীনে আমি মুক্তিযুদ্ধ করেছি, এবং এটা বলার জন্য যে মুক্তিযুদ্ধটা শুরু হওয়ার অন্যতম তাৎক্ষণিক কারণ ছিল আমাদের 70-এর নির্বাচনকে, জনগণের মতামতকে পাকিস্তানের সামরিক জান্তা কেন সম্মান দেয় নাই, অথচ এই স্বাধীন বাংলাদেশে আমরা এমন একটা নির্বাচন অনুষ্ঠান করলাম যেখানে রাত্রেবেলা 2টার মধ্যে নির্বাচনের অর্ধেক হয়ে গেল। 29 ডিসেম্বর নির্বাচন হয়ে গেল 30 ডিসেম্বরের। এখন আপনি যদি আমাকে বলেন এই ইন্ডিপেন্ডেন্টের টেলিভিশনের সামনে স্ক্রিনে এটা প্রমাণ দিতে, খুব মুশকিল হবে, আচ্ছা, ডিফিকাল্ট। আমি এই জন্য বললাম, ভাইয়ের সঙ্গে একমত, মুক্তিযুদ্ধের অন্যতম কারণ, অন্যতম চেতনা গণতন্ত্র, আমরা কি সেটাকে ফোল্ড করতে পেরেছি? আমার মনে হয় আমরা পারি নাই। আরেকটা কথা ছিল শোষণ এবং শোষিতের কথা উনি বলেছেন, নিঃসন্দেহে আমি ওনার সঙ্গে একমত হব। সেটা চেষ্টা চলছে, কদ্দূর পারছি আর কদ্দূর পারছি না, কারা কোটিপতি হচ্ছে, বিলিয়নিয়ারের বাংলা কি আপনি জানেন কিনা আমি তো জানি না। শতকোটিপতি। শতকোটি মানে 100 জন কোটিপতি নাকি 100 কোটির মালিক কোটিপতি? ওকে, তো এরকম বিলিয়নিয়ারের সৃষ্টি হচ্ছে। অপরপক্ষে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় যায় মারামারি করতে হচ্ছে, তার মানে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। আমি সরকারের দোষ দিচ্ছি না, আমার সমাজ ব্যবস্থা। 47 বছর পর স্বাধীন বাংলাদেশের অবস্থায় কেন আমাকে মজুরির জন্য রাস্তায় যে গাড়ি আমার মনে হয় যে জেনারেল ইব্রাহিম আপনাকে অনেক ধন্যবাদ।